পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর লেকচার 9-এ আমার থার্ড ইয়ারের স্টুডেন্টদের স্বাগতম। তো আজকের যে টপিক সেটার নাম হলো সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন। তো সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি সেটা হলো যে সিমেট্রিক্যাল ফল্টটা কি। এটা আমি আগে বলেছিলাম যখন পড়িয়েছি যে ফল্ট অন দ্য পাওয়ার সিস্টেম হুইচ গিভ রাইজ টু এ সিমেট্রিক্যাল ফল্ট কারেন্টস equal fault currents in the lines with 120 degree displacement is called a symmetrical fault current। অর্থাৎ যখন আমার সিস্টেমে যখন ফল্ট হবে তখন যদি তাদের মধ্যে ফল্ট কারেন্টগুলোর ফেজ ডিসপ্লেসমেন্ট 120 ডিগ্রির মধ্যে থাকে, কোনোটা কম বেশি না হয়, সেটা বলে সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট। সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট এখানে আমার একটা টপিক আসতে হবে লিমিটেশন অফ ফল্ট। আমি ফল্ট হইলে সেই ফল্টটাকে আমি লিমিট করি কীভাবে। When a short circuit occurs at any point in a system, the short circuit current is limited by the impedance of the system up to the point of fault। কোনো একটা সিস্টেমে যখন ফল্ট হয় তো এই শর্ট সার্কিট কারেন্টের মান আমি কমাই কীভাবে, এটা হলো ফল্ট পর্যন্ত যে ফল্টের অবধি যে সিস্টেমের ইম্পিডেন্স থাকে সেটাই কারেন্টকে কমায়। এটা স্বাভাবিক ব্যাপার যে ইম্পিডেন্স তো কমাবে আর কি কমাবে। Thus referring to figure, if a fault occurs on the feeder at point A, এটার চিত্রের মধ্যে বোঝা যাচ্ছে কোনো একটা জায়গায় একটা ফল্ট হয়েছে, then the short circuit current from the generating station, এই জায়গা থেকে ফল্ট কারেন্ট আসতেছে, এখানে ফল্ট হয়েছে, শর্ট জেনারেটর এখান থেকে ফল্ট কারেন্টটা আছে। Then the short circuit from the generating station will have a value limited by the impedance of the generator। অর্থাৎ এই কারেন্টের ভ্যালুটা কমাইকে এইটার ইম্পিডেন্সটা এবং এটার ইম্পিডেন্সটা অ্যান্ড দ্য পয়েন্ট অফ ফল্ট, মানে এই ফল্ট পয়েন্ট অবধি, অর্থাৎ এই পয়েন্ট অবধি জেনারেটর এবং ট্রান্সফার রিঅ্যাক্ট্যান্স এটা ফল্ট কারেন্টকে কমায়। This shows the knowledge of impedances of the various equipments and circuits in the line of the system is very important for the determination of the short circuit current। শর্ট সার্কিট কমাতে কি জরুরি? শর্ট সার্কিট কমাতে জরুরি হলো বিভিন্ন ইকুইপমেন্ট এবং সার্কিটগুলোর ইম্পিডেন্স। পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স, এটা সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল ফেজ ভোল্টেজ ড্রপড ইন দ্য সার্কিট হোয়েন ফুল লোড কারেন্ট ইজ ফ্লোয়িং। এটা হলো সেই পরিমাণ মানে শতকরা ভোল্টেজ ড্রপ টোটাল ফেজ ভোল্টেজ, অর্থাৎ ফল্ট হলে ভোল্টেজের মান তো কমবে, সে কতটুকু কমে সেইটার হিসাব করে। এখানে পার্সেন্টেজ এক্স ইকুয়াল টু আই এক্স বাই ভি ইন্টু 100। হ্যাঁ, এখানে আই হলো ফুল লোড কারেন্ট, ভি হলো ফেজ ভোল্টেজ, সূত্র বাস্ট। আর এক্স ইকুয়াল টু রিঅ্যাক্টেন্স ইন ওহমস পার ইঞ্চ। এই জায়গায় একটা ব্যাপার আছে যে অল্টারনেটিভলি পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স ক্যান অলসো বি এক্সপ্রেসড ইন টার্মস অফ কেভি অ্যান্ড কেভি। এই জায়গায় যে এক্সপ্রেস করলাম এইটা তো আমার পার্সেন্টেজ এক্স হিসেবে প্রকাশ করলাম। পার্সেন্টেজ কিসের হিসেবে মাধ্যমে প্রকাশ করলাম? কারেন্ট দিয়ে, ভোল্টেজ দিয়ে, আর হলো ওটার অ্যাকচুয়াল যে রিঅ্যাক্টেন্স রিঅ্যাক্টেন্সের ওমিক বলে সেটা দিয়ে। আমি এটাকে যদি কেভি এবং কেভি দিয়েও প্রকাশ করতে পারি। প্রশ্ন আসতে পারে কেন আমার সিস্টেমে সবসময় যে ফল্ট কারেন্টের মান দেওয়া থাকবো, তারপরে লাইন কি ফেজ ভোল্টেজ দেওয়া থাকবে, সেটা এমনটা না। আমার একটা সিস্টেম দিয়ে দিল, সিস্টেমের কোনো একটা ইকুইপমেন্টের কেভিএ দিয়ে দিল, আমার কারেন্ট দেওয়া নাই, তো কেভিএ থেকেও তো আমার ডিটারমাইন করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমার আর একটা ফর্মুলা জানা দরকার, এটা হলো কেভিএ ইন্টু এক্স 10 ইন্টু কেভি স্কোয়ার। এটা কীভাবে হলো তুমি ভালোভাবে খেয়াল করা যাবে। ল আর হরকে যদি ভোল্টেজ দিয়ে গুণ করো, এটা ভোল্টেজ দিলে এই জায়গায় ভোল্টেজ দিলে, তাহলে কী হলো? এটা কেভি হয়ে গেলো। এই জায়গায় ভোল্টেজ দিলে ভি স্কোয়ার হয়ে গেলেন। ভি স্কোয়ার যেহেতু কেভিএ মানে উপরেও কিলো ভোল্ট, এর নিচেও কিলো ভোল্ট, জাস্ট এই এর উপরে উপরে অর্থাৎ ল হর বিপক্ষের ভোল্টেজের মান দিয়ে গুণ দিলেই ব্যাপারটা হয়ে গেল। এই জায়গায় আর এই যে 100 টার্মসটা থাকলো না, বুঝতে পারছো? অর্থাৎ তুমি এনে ভোল্টেজ দিবা, 1000 দিবা, 1000 বারের উপরে 100 কাটাকাটি যাবো, কাটাকাটি করে আলটিমেটলি এই মানটা আসবে। এখানে কেভি স্কোয়ার হবে, কারণ ভোল্টেজ তো নিচে একটা ছিলই, এইভাবে এই মানটা আসবে। এখন যদি বলে যে এক্স ইজ দ্য অনলি রিঅ্যাক্ট্যান্স এলিমেন্ট ইন দ্য সার্কিট, দ্য শর্ট সার্কিট, যদি পুরো সিস্টেম হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্স থাকে, সেটা হলো এই এক্স, সেটা আই শর্ট সার্কিট কি ভি বাই এক্স, ভি বাই আর এর সূত্রের দিকে আই শর্ট সার্কিট মানে আই ইকুয়াল টু ভি বাই এক্স। এখানে এই জায়গায় আই ভি বাই এক্স, আমি এই জায়গায় যে এটা রাখলাম, কীভাবে রাখলাম? এই যে খেয়াল করো, এই জায়গায় যে ভির মানটা ছিল, ভির মান আমি এই জায়গা থেকে ভির মান ডিরাইভ করতে পারবো না। পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু আই এক্স বাই ভি, থেকে ভি কত হবে? ভি ইজ ইকুয়াল টু কী হবে? ভি ইজ ইকুয়াল টু হলো আই এক্স বাই পার্সেন্টেজ এক্স ইন্টু আই এক্স বাই পার্সেন্টেজ এক্স ইন্টু 100। ওই ভ্যালুটা এই ইকুয়েশনে ভির জায়গায় বসে দিতে হবে। বসাই দিলে ক্যালকুলেশন করার পরে আমার এই মানটা আসবে। এটা হলো আমাদের আই শর্ট সার্কিট কারেন্টের মান। এখন
পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স বেস কেভির বহুত লম্বা চড়া আলোচনা, পরীক্ষায় এত কিছু দরকার নাই, যেটা সিলেবাসে আছে সেটা হলে আমার পড়তে হবে। এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট যে হোয়াট ডু মিন বাই শর্ট সার্কিট কেভিএ, দ্য প্রোডাক্ট অফ দ্য নর্মাল সিস্টেম ভোল্টেজ অ্যান্ড শর্ট সার্কিট কারেন্ট অ্যাট দ্য পয়েন্ট অফ ফল্ট এক্সপ্রেসড ইন কেভিএ। শর্ট সার্কিট কেভিএ মানে শর্ট সার্কিট ভোল্টেজ লাগবে, শর্ট সার্কিট কারেন্ট, নর্মাল সিস্টেম ভোল্টেজ লাগবে, শর্ট সার্কিট কারেন্ট লাগবে, যেটা গুণ করলে যাবে সেটাই। এরপরে আসলো হলো আমাদের রিঅ্যাক্টর, লোকেশন অফ রিঅ্যাক্টর, কোন কোন জায়গায় রিঅ্যাক্টর আছে যা সেটুকু জানো, এত ডিটেলস আলোচনা দরকার নাই। আমি এখন যেটা আমাদের আসল আলোচনা যে স্টেপস ফর সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন, মানে সিমেট্রিক্যাল ফল্ট যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমার কীভাবে ভ্যালু নির্ণয় করতে হবে। It has already been discussed that a three-phase short-circuit fault results in symmetrical fault currents. Fault currents in the three phase are equal in magnitude but displaced by 120 electrical from one other. Therefore, problems involving such faults can be solved by considering one phase only as the same conditions prevail in the other two phases. The procedure for the solution of such faults involves the following steps. আচ্ছা, draw a single line diagram. কি করতে হবে প্রথমেই? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকতে হবে অফ দ্য কমপ্লিট নেটওয়ার্ক, যার মধ্যে থাকবে রেটিং, ভোল্টেজ, পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স অফ ইচ এলিমেন্ট। অর্থাৎ সবার প্রথমে একটা রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম লাগবে, সেখানে প্রত্যেকটার ভোল্টেজ, প্রত্যেকটার রেটিং অর্থাৎ কেভিএ রেটিং, এবং যে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স, পার্সেন্টেজ 5, পার্সেন্টেজ 4 বা পার্সেন্টেজ 12, পার্সেন্টেজ 8 এমএনগুলো লাগবে। তারপরে আমার চুজ এ নিউমেরিক্যালি কনভিনিয়েন্ট ভ্যালু অফ বেস কেভি, বেস কেভির একটা সুবিধাজনক মান ইউজ করতে হবে। যদি কোশ্চেনগুলো থাকে এইটাই নির্দিষ্ট করা মান, এইটাই ধরতে হবে, নাহলে তোমার ধরে নিতে হবে। অ্যান্ড কনভার্ট অল পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স ইন দ্য বেস ভ্যালু, কোন মানকে বেস কেভি হিসেবে ধরবো সেটা আমি যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবা। কনভার্ট অল পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স টু দিস বেস ভ্যালু, তাহলে কী করতে হবে, এই মানটাকে বেস ভ্যালুতে কনভার্ট করতে হবে। পার্সেন্টেজ ভ্যালুকে কী করতে হবে, বেস ভ্যালুতে কনভার্ট করতে হবে। অর্থাৎ তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্টের যে পার্সেন্টেজ ভ্যালুটা থাকবে সেটাকে ওই বেস কেভি এর জন্য পার্সেন্টেজ ভ্যালু কত দাঁড়ায় সেটাতে আনতে হবে। করেসপন্ডিং টু দ্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ দ্য নেটওয়ার্ক, ড্র দ্য রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম শোয়িং ওয়ান ফেজ অফ দ্য সিস্টেম অ্যান্ড দ্য নিউট্রাল, মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের উপর ভিত্তি করে একটা রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম আঁকতে হবে, যেটা কি করবে, একটা সিস্টেমের একটা ফেজ দেখাবে এবং নিউট্রাল দেখাবে। ইন্ডিকেট দ্য পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স অন দ্য বেস কেভিএ ইন দ্য রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম। আচ্ছা, দ্য ট্রান্সফরমার ইন দ্য সিস্টেম শুড রিপ্রেজেন্ট রিঅ্যাক্ট্যান্স, ট্রান্সফরমারকে একটা জাস্ট রিঅ্যাক্ট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। ট্রান্সফরমার প্রাইমারি উইন্ডিং, সেকেন্ডারি উইন্ডিং, দুইটার কোন ইম্পিডেন্স, এটার ইম্পিডেন্স কত, ওগুলো এত কিছু দেখা নেই। জাস্ট ট্রান্সফরমার মানেও একটা পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স হিসেবে শো করতে হবে। ট্রান্সফরমারকে এখানে যোগ করে দেওয়া হয়েছে কারণ ট্রান্সফরমার অন্য ইকুইপমেন্টগুলো তো দুই পার্ট থাকে না, এটা তো দুই পার্টের, এই কারণে ওটা ক্ষেত্রে কী হবে সেটা ক্ষেত্রে এরকম, মানে উইন্ডিংয়ের ইন্ডিভিজুয়ালি দুই পার্টের কথা সেটা বলতেছে। ফাইন্ড দ্য টোটাল পার্সেন্টেজ অফ দ্য নেটওয়ার্ক আফটার দ্য ফল্ট, মানে ওই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, কোনো একটা সিস্টেমের ওই ফল্ট অবধি যে টোটাল পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স সেটা বের করতে হবে। এখন এই ব্যাপারটাই হলো তোমার সার্কিট, তার বিভিন্ন রকম সার্কিট, তার বিভিন্ন রকম চেহারা হবে, ওই যে পয়েন্টে ফল্ট সেটা মার্ক করা থাকবে, ওই পর্যন্ত সিস্টেমের মানে নিউট্রাল থেকে ওই পয়েন্ট অবধি টোটাল যে রিঅ্যাক্ট্যান্সটা কত দাঁড়ায়, কিছুটা থেভনিস থিওরামের মতো, যে সার্কিটটা যখন তোমরা যখন থেভনিস থিওরাম একটু আসতে খেলা, আপনি তো ওই জায়গায় করেন না জি খেলা সামনে দেখো সব কিছু বুঝছেন, সব কি ওই সব কিছু না ক্লাস ঠিক আছে কথা বলেন না কথা নেই কথা আমি আপনি গিয়ে ঠিক আছে। তো আচ্ছা, যাই হোক কিছুটা ইন্টারাপ্ট হলো। তাহলে টোটাল পার্সেন্টেজ যে একটা শব্দ নেটওয়ার্ক আফটার দ্য ফল্ট পয়েন্ট বের করতে হবে, লেট ইট বি X%. ফাইন্ড দ্য ফুল লোড কারেন্ট করেসপন্ডিং টু দ্য সিলেক্টেড বেস কেভ অ্যান্ড দ্য নর্মাল সিস্টেম ভোল্টেজ এট দ্য ফল্ট পয়েন্ট, লেট ইট বি I. তো এখানে আই শর্ট সার্কিট, আমরা এটা আগে সূত্র জানলাম, শর্ট সার্কিট কেবি কি, এই আয়ের জায়গায় বেস কেভিএ, এটা 100 এনে পার্সেন্টেজ 6 চারটি। শর্ট সার্কিট কারেন্ট আর শর্ট সার্কিট কেভিএ পার্থক্য হলো এই জায়গায় কারেন্ট থাকে, এই জায়গায় কারেন্ট থাকে, এটা হলো সেই ফুল লোড কারেন্ট, আর এটা কিন্তু সেই বেস কেভিএ। একটার জায়গায় কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট বের করতে বললে ফুল লোড কারেন্ট, শর্ট সার্কিট কেভি বের করতে বলে বেস কেভি ইউজ করতে হয়। এনে একটা সিম্পল ম্যাথ দেওয়া আছে, এত সিম্পল ম্যাথ পরীক্ষার সম্ভাবনা খুবই কম। আমি একটা ম্যাথ দেখিয়ে দেবো, ম্যাথ অজস্র ম্যাথ আছে এখানে,
একটা ম্যাথ দেখে দেওয়ার চেষ্টা করি। এই জাতীয় ম্যাথই আসবে, খুব জটিল কিছু আসবে না। তো তারপরে যদি তোমরা না পারো তাহলে খুব এটা খুব ব্যর্থতার ব্যাপার। আচ্ছা, এই ম্যাথটাই করি। দ্য প্ল্যান্ড ক্যাপাসিটি অফ এ 3-phase জেনারেটিং স্টেশন কনসিস্টিং অফ, ভালো করে খেয়াল করো, এই অঙ্ক করতে হলে আমার আগে কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে হবে যে দুইটা 10,000 kVA জেনারেটর, একটা না কিন্তু দুইটা, প্রত্যেকটা রিঅ্যাক্টেন্স আবার 12%, অর্থাৎ দুইটা জেনারেটর পাওয়া গেলেও তাদের রিঅ্যাক্টেন্স হলো 12%। আরেকটা জেনারেটর আছে 5,000 kVA, তার রিঅ্যাক্টেন্স 18। দ্য জেনারেটরস আর কানেক্টেড টু দ্য স্টেশন বাস বার ফ্রম হুইচ লোড ইজ টেকেন থ্রো 5,000 kVA স্টেপ ট্রান্সফর্মার। মানে জেনারেটরগুলো কোথায় কানেক্টেড হয়? একটা সিস্টেমে, একটা বাস বারে, আর বাস বার থেকে ট্রান্সফর্মার হয়, ট্রান্সফর্মার হয়ে হলে লোডে যায়। দেখো চিত্র দেখো, এই যে বাস জেনারেটরগুলো কানেক্টেড হচ্ছে কোথায়? বাস বারে, বাস বার থেকে ট্রান্সফর্মার হয়ে কিন্তু লোডে। এখন ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ফল্ট এমভিএ। ফল্ট এমভিএ মানে তার মানে আমার সূত্র লাগবে কোনটা? ওই যে এই সূত্রটা, বেস এমবিএ, এই যে শর্ট সাইড কেবিএ, বেস কেবিএ 100% সেক্স, তাহলে কেবিএর জায়গায় এমবিএ বসাইতে হবে, বেস এমবিএ লাগবে। এই ফর্মুলাটা কাজে লাগবে। তো কোথায় গেল? আচ্ছা, তারপরে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ফল্ট এমবিএ হুইচ দ্য সার্কিট ব্রেকার্স অন লো ভোল্টেজ সাইড হাই ভোল্টেজ সাইড মে হ্যাভ টু ডিল উইথ। মানে সার্কিট ব্রেকারের লো ভোল্টেজ সাইডে বা হাই ভোল্টেজ সাইডে, অর্থাৎ মানে ট্রান্সফরমারের বিভিন্ন দুইটা পয়েন্টের কথা বলতেছে। ফল্ট বের করলে কি হবে সেটা নিয়ে আলোচনা। এখন আমার অঙ্কে আসি। এখানে যে তাহলে আমার জেনারেটর কয়টা? একটা, দুইটা, তিনটা, আর একটা ট্রান্সফরমার। তাহলে আমার টোটাল এলিমেন্ট, রিঅ্যাক্টেন্স এলিমেন্ট কয়টা? 4টা রিঅ্যাক্টেন্স এলিমেন্ট। তাহলে প্রথমটারটা কত? প্রথম দুইটার হলো 12। আমি আগেই বলছি যে অঙ্কের প্রথম স্টেপ বা শর্ট সার্কিট কারেন্টের যে প্রথম স্টেপ হলো যে রিঅ্যাক্টেন্সের ভ্যালুটা দেওয়া থাকবে, সেটা বেজের রেসপেক্টে কত দ্বারা সেটা বের করতে। আমার বেস কত? বেস কিন্তু উল্লেখ দেওয়া নাই। যখন তুমি থিওরি পড়ছো তো তখন কিন্তু বলা হয়েছিল যে কনভিনিয়েন্ট একটা ভ্যালুকে ধরতে হবে। যদি সুস্পষ্টভাবে কোনো একটা কেবি উল্লেখ না থাকে তাহলে যেটার মান সর্বোচ্চ সেটাকে ধরতে হয়। এই জিনিসটা তোমরা আগে থেকে জানো যে যদি উল্লেখ না করা থাকে তাহলে ধরতে হয় কোনটাকে? সর্বোচ্চ মান। এনে 10,000-এর উপরে তো কোনো মান নাই, তাই না? সেটাই হলো বেস কেবি। তাহলে 12 ইন্টু ওই বেস কেবিএ ডিভাইডেড বাই কার কেবিএ ডিভাইডেড বাই হলো ওই বেস অরিজিনাল কেবিএ। অরিজিনাল কেবিএ দুইটা জেনারেটরের ক্ষেত্রে তো একই, তাহলে এইটা বা এটা ক্যালকুলেশন করলে ওটাই থাকলো। তাহলে দুইটা এক্সবি, অর্থাৎ এই পরের যে জেনারেটর সেটার ক্ষেত্রে ঘটনা একই। তারপরে যে আরেকটা জেনারেটর আছে সেটার ক্ষেত্রে কিন্তু এক হবে না, কারণ ওইটার ক্ষেত্রে 18% হবে। 18 লিখলাম ইন্টু বেস কেবিএ লিখলাম, মানে এইটার কেবিএ লিখলাম 5,000 লিখলে মান দাঁড়ালো 36 এই টোটাল রেজাল্টটা। এটার ক্ষেত্রে কী হবে? এটার মান দেওয়া আছে যে 5, সেটা লিখলাম। তারপরে এই যে বেস লিখলাম, ফর্মুলাটা খেয়াল করি ভালো করে। তারপরে লিখলাম বেস, তারপরে কি লিখলাম? ওটার কত? 5,000। এটা আচ্ছা, হোয়েন এ ফল্ট অকার্স অন দ্য লো ভোল্টেজ সাইড অফ দ্য ট্রান্সফর্মার। এনে কোশ্চেনে উল্লেখ করছে ব্রেকার। তো ব্রেকার তো আমার ট্রান্সফর্মারের পরে আমার সিস্টেমে দিতে হবে, রিলে দিতে হবে, ব্রেকার দিতে হবে। লো ভোল্টেজ সাইড অফ দ্য ট্রান্সফার পয়েন্ট F1 ইন ফিগার। তো এই যে এখানে আমার উল্লেখ করা আছে, যদি এই সাইডে হয় এই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ সাইড, এটা হাই ভোল্টেজ সাইড, কারণ এটা হলো সেই লো ভোল্টেজ সাইডটা। এই জায়গায় যদি হয় তাহলে অবভিয়াসলি দ্য টোটাল রিঅ্যাক্টেন্স আপ টু দ্য ফল্ট, আমার এই পয়েন্ট পর্যন্ত আমার এখানে তো চোখ দিতে হবে। এই জায়গার থেকে কত মানে টোটাল পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স কত হয় সেটা আমার বের করতে হবে। তো তুমি আমার সিস্টেম আমার খেয়াল করো তো, দেখি যে এই পর্যন্ত থাকে, তাহলে তার উপরে যে পর্শনগুলো আছে সেগুলোর যা রিঅ্যাক্টেন্স হবে সেইটার মানে ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্টেন্স সেটাই তো হবে, তাই না? প্যারালাল কম্বিনেশন অফ দ্য রিঅ্যাক্টেন্স অফ দ্য 3 অল্টারনেটিভস। এই যে এখানে যে 3টে, এই পর্যন্ত এগুলো বাদ দাও, তখন আর এই জিনিসগুলো কনসিডারে আসবে না। আমি যখন এটা কনসিডার করবো তখন এই যে F1 এর নিচে যে জিনিসগুলো আসবে সেটা আর আসবে না, F1 এর উপর পর্যন্ত। তো এখানে এই জিনিসগুলো কি কানেকশন আছে? এটা কি সিরিজ কানেকশন আছে? সিরিজ কানেকশনে কিন্তু নাই, কারণ এই যে এখানে আমি বাসবারে কানেক্টেড রয়েছে, প্রত্যেকটার আবার একটা নিউট্রাল আছে, তো সেগুলোও তো নিউট্রাল কানেক্টেড আছে। অর্থাৎ আলটিমেটলি ধরো এই জায়গার থেকে আরেকটা মাথা এভাবে কানেক্টেড করা সবার সাথেই। তাহলে প্রত্যেকটা এখানে জেনারেটর যেগুলো সেগুলো কীভাবে কানেকশন আছে? প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে প্যারালাল কানেক্টেড আছে।
তাহলে যদি এক্ষেত্রে টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ফ্রম দ্য জেনারেটর নিউট্রাল আপনার তখন এই যে এখানে দেখো এই যে নিউট্রাল, তুমি মনে করতেছো যে আরে এখানে তো প্যারালাল হয় কীভাবে, কিন্তু এটার যে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল নিউট্রাল আছে, নিউট্রালগুলো তো কানেক্টেড থাকবে তাই না, তাহলে তো অন্য সমস্যা হবে। তো নিউট্রালগুলো যখন কানেক্টেড থাকবে, নিউট্রালগুলো কানেক্টেড থাকলে তখন কানেকশনটা কেমন হয়ে যায়, তখন কি এই যে এরকম কানেকশন হয় না প্যারালাল, তাই না, তখন তো তিনটে প্যারালাল, তখন তুমি তিনটে প্যারালাল করবা। এখানে এটার মান তো থার্ড জেনারেটর যেটা সেটার মান তো 36 তাই না, তাহলে 12, 36 তিনটা প্যারালাল করলে যে ভ্যালু দেয় সেটা হবে টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স ফ্রম জেনারেটর নিউট্রাল, জেনারেটর নিউট্রাল থেকে, অর্থাৎ এই নিউট্রালটা এই জায়গায় পিছনে, এটা নিউট্রাল, এটা হলো এক মাথা হলে বাসবারের সাথে আরেক মাথা 3 নিউট্রাল একসাথে, মানে শর্ট, কারণ প্যারালাল মানে হলো দুই মাথা এক, তাহলে তিনটারই, তাহলে এটা হলো প্রথমটার ক্ষেত্রে, তাহলে 12, 12, 36 এটা। এই যেন ফল্ট এমবিএ কি, আমার সূত্রটা কী ছিল খেয়াল করো, আই শর্ট সার্কিট ফল্ট এমবিএ বেস এমবিএ ইন্টু কী ছিল 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ 6, মিল আছে কিনা, মিল আছে। অর্থাৎ এই পর্যন্ত যদি আমি বাইর করি, অর্থাৎ এই পর্যন্ত যে মানটা, এই পর্যন্ত যে মান, এই পর্যন্ত মানটা কি মান, এই পর্যন্ত মানটা হলো আমার ফল্ট কেভিএর মান, কারণ আমার এই মানগুলা এই যে প্রত্যেকটা মান, এই যে এখানে 5000 কেভিএ, 10,000 কেভিএ, সবগুলো তো কেভিএতে, কিন্তু আমার বের করতে বলছি এমবিতে, তাহলে আমি কী করবো, মানে এটা আবার 1000 ভাগ দিলেই এমবিতে বেরিয়ে আসবে এইভাবে। মানে এইটা যদি বোঝো তাহলে এইটাও বোঝার কথা যে এখানে এই জায়গায় হলে কী হবে, এই জায়গায় কী হলে সিমিলারলি এটার মতোই হবে, সাথে কী অ্যাড হবে, সাথে অ্যাড হবে শুধু যে এইটার রিঅ্যাকট্যান্স, একটা স্টেপ আপ ট্রান্সফার। এনে কোশ্চেনে খেয়াল করো, এনে কোশ্চেনে কিন্তু বলছে 5000 কেভি, এই কারণে কিন্তু এই জায়গায় ট্রান্সফর্মার কিন্তু তিনটা, যদিও তিনটা রেটিং সেম, তিনটা সব কিছু সেম, আর ফল্ট কিন্তু হয়েছে এই জায়গায়, ফল্ট এই জায়গায় হয়েছে, কিন্তু যদি এইটাতে হইতো তাও একই হইতো, ফল্ট এই জায়গায় হইতো তাও একই হইতো, কারণ আমার তো টোটাল 3 ট্রান্সফর্মারের রিঅ্যাকট্যান্স লাগতেছে না, আমার যে কোনো একটা লাগতেছে। তো সেক্ষেত্রে কি এই তিনটা প্যারালাল করে এটা এই যে এটার যে রিঅ্যাকট্যান্স ট্রান্সফর্মার রিঅ্যাকট্যান্স যোগ হবে সিরিজে নাকি, মানে এটা তো আর কোনো, এটা তো জাস্ট সোজা সিরিজ কানেকশন, তিনটা প্যারাল করলে একটা হবে, একটার সাথে একটা কি জাস্ট সিরিজ কানেকশন। দেখা হয় যে 5.14 আগের মান, তার সাথে যে রিঅ্যাকট্যান্স 10 যোগ করে দিছে, একই সূত্র একই ফর্মুলা। তো এইভাবে এই যে এই ম্যাথগুলো পারবা। এখানে দেখো এনে ডিটেল, মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো প্রথমে হলো বেস কেবি এর আলোকে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রিঅ্যাকট্যান্স বের করা, এবং পরবর্তীতে আমার ওই ফল্ট পয়েন্ট অবধি টোটাল পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বের করা। এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো এই দুটা প্যারালাল আছে, তার সাথে এটা সিরিজ আছে, সিরিজ প্যারালাল করলাম, সিরিজ করলাম, একটা জিনিস পাইলাম, তার সাথে এটার আবার কি আছে, প্যারালালই আছে। এনে এটা যদি না থাকতো, তিনটাই প্যারালাল থাকতো, এনে মাঝখানে আবার একটা জিনিস দিয়ে রাখছে, অর্থাৎ এই জায়গায় 10 প্যারালাল 5, 5-এর সাথে 20, 25-25-এর সাথে আবার এই যে এনে আবার এই দুটা প্যারালাল, তাই না। এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্ট, তো এই পয়েন্টে যদি রাখি, এটা ফল্ট মাঝখানে মানে আমি এই জায়গায় ধরি একই, তো কারণ তো মাঝখানে আর কিছু নাই, তো এই জায়গায় দিলে আবার এই দুটো তো প্যারালাল, তাহলে 25 প্যারালাল 7.5, না 25, তার সাথে হলো 5-5-এর সাথে 20 হলো 25-25-এর সাথে এই, হ্যাঁ 25-এর সাথে 7.5 প্যারালাল, 5 আর 20 তো হলো 25। তো এইভাবে প্রত্যেকটার মানে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স আশা করে বের করতে পারবা। তো এরপরেও তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হলো অ্যাসিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট, সেখান থেকে বেশ কিছু টাইপের ফল্ট, 3 থেকে 4টা ফল্ট বের কীভাবে করতে সেটা দেখাবো, তারপরেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। নেক্সট লেকচারটা আরও বেশ ইম্পর্টেন্ট, কারণ সেখানে তোমাদের লাস্টে সাজেশনও দেওয়া হবে, যদিও অনলাইন পরীক্ষা সাজেশন দেওয়া তেমন একটা দরকার নেই, তারপরেও সাময়িক হালকা কিছুই টিপস দেওয়া হবে, টিপস বলতে পারো, সাজেশন না। তো আশা করি নেক্সট ক্লাসটা তোমরা করবে, এই ক্লাসটাও দেখবে, সবগুলো ক্লাস ঠিকমতো দেখে রাখবে। পরীক্ষার কোশ্চেনের ব্যাপারে যেটা তোমাদের ইতিপূর্বে পোস্টে বলা হয়েছে, রাইট স্যার বলেছে আমার কোশ্চেনের প্যাটার্ন তার ব্যতিক্রম হবে না, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে সব কিছুই, সরাসরি মান থাকবে না, সরাসরি কোনো ভ্যালু দেওয়া থাকবে না, অঙ্ক থাকবে বেশি। যা এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আবার আরও একটু আলোচনা করে দেবো নি। নেক্সট ক্লাসে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট কারেন্টের মাধ্যমেই সব কিছু শেষ হবে। তো আজকের লেকচার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।